নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি আবার চলে নিয়ে এসেছি আপনাদের জন্য বাংলা সাহিত্যের এক কালজয়ী গল্প। তবে হ্যাঁ, গল্পটি শোনাবার আগে আমার একটি প্রশ্ন আছে। আচ্ছা, হঠাৎ করে কোনো চেনা মানুষ যদি অচেনা হয়ে ওঠে তাহলে কেমন লাগে? সময়ের সাথে সাথে কি সবই পাল্টে যায়? প্রশ্নটি থাকলো আপনাদের কাছে। ততক্ষণ ঝটপট শুনে নিন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা। আমার 5 বছরের ছোট্ট মেয়ে মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিক্ষা করতে সে কেবল 1 বছর ব্যয় করেছিল। তারপর থেকে যতক্ষণ সে জেগে থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তা পারি না। মিনি চুপ করে থাকলে এমনই অস্বাভাবিক দেখতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তার কথোপকথনটা কিছু উৎসাহের সঙ্গেই চলে। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়েছি, এমন সময় মিনি এসেই আরম্ভ করে দিল, বাবা বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল। ও কিচ্ছু জানে না। না, আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাকে জ্ঞান দান করতে প্রবৃত্ত হওয়ার আগেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হলো। জানো বাবা, ভোলা বলছিল যে আকাশে হাতি নাকি সুর দিয়ে জল ফেলে, তাই নাকি বৃষ্টি হয়। মাগো, ভোলা কি মিছিমিছি বকতে পারে, সারাদিন বকে, খালি বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছু মাত্র অপেক্ষা না করে হঠাৎ জিজ্ঞাসা করে বসল, বাবা, মা তোমার কে হয়? মনে মনে বললাম শ্যালিকা, মুখে বললাম, মিনি তুই এখন ভোলার সঙ্গে খেলা করগে যা, আমার এখন অনেক কাজ আছে। সে তখন আমার লেখা টেবিলের পাশে নিজের 2 হাঁটু এবং হাত দিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল। দেওয়ালে বসে চাল করতে হলাবেলা ভাতে বসে পড়বে। আমার সপ্তদশ পরিচ্ছদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাতে নিম্নবর্তা নদীর জলে ঝাঁপ দিচ্ছেন। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গতিতে পথ দিয়ে যাচ্ছিল। তাকে দেখে আমার কন্যার কি রকম ভাবোদয় হলো বলা শক্ত। তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, শুনছো কাবুলিওয়ালা? আমি ভাবলাম এখনই ঝুলি ঘাড়ে একটি আপদ এসে উপস্থিত হবে, আমার সপ্তদশ পরিচ্ছদ আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হেসে মুখ ফেরালো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তার আর চিহ্ন দেখতে পাওয়া গেল না। তার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে এই ঝুলিটার ভিতর সন্ধান করলে তার মতো 2-4টে জীবিত মানব সন্তান দেখতে পাওয়া যেতে পারে। এদিকে কাবুলিওয়ালা এসে সহাস্যে আমাকে সেলাম করে দাঁড়ালো। আমি ভাবলাম, যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তবুও লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনা গেল। তারপর 5টা কথা এসে পড়ল। আব্দুর রহমান, রুশ, ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলতে লাগলো। অবশেষে উঠে যাবার সময় সে জিজ্ঞাসা করল, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাগিয়ে দেওয়ার অভিপ্রায়
তাকে অন্তঃপুর থেকে ডেকে আনলাম। সে আমার গা ঘেঁষে কাবুলিওয়ালার মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে রইল। কাবুলি ঝুলির মধ্যে থেকে কিসমিস খোবানি বার করে তাকে দিতে গেলে সে কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সঙ্গে আমার হাঁটুর কাছে আড়ষ্ট হয়ে বসে রইল। প্রথম পরিচয়টা এমনিভাবেই গেল। কিছুদিন পর একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি থেকে বার হওয়ার সময় দেখি আমার মেয়েটি দরজার সামনে বেঞ্চির ওপরে বসে অনর্গল কথা বলে যাচ্ছে এবং কাবুলিওয়ালা তার পদতলে বসে সহাস্য মুখে শুনছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করছে। তুমি জানো সতু দাদা খুব বাচ্চা, বলেন নাকি আমি ছোট, তাই আমাকে খেলায় নেবে না। যা যা, ये तो खूब गलत बात। গলত মানে কি? ये माने ভুল 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 কোথাও। এ বাবা, ভুলকে কেউ গলত বলে নাকি? তুমি দেখছি খুব বোকা, তুমি খুব বোকা, ভোলার থেকেও বোকা। জানো আমার একটা পুতুল আছে, আমি ওকে নিয়ে সারাক্ষণ খেলি, ওকে চান করাই, ওকে আদর করি, ওকে খাইয়ে দিই। তোমার মতো খোকে? মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে আগে কখনো পায়নি। আবার দেখি তার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে বললাম, ওকে সব কেন দিয়েছ? অমন করে আর দিও না। বলে পকেট থেকে একটা আধুলি তাকে দিয়ে দিলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করে ঝুলিতে পড়ল। বাড়িতে ফিরে এসে দেখি সেই আধুলিটি নিয়ে 16 আনা গোলযোগ বেঁধে গেছে। মিনির মা একটি শ্বেত চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করছে, তুই এই আধুলি কোথায় পেলি? মিনি বলছে, কাবুলিওয়ালা দিয়েছে। তার মা বলছে, কাবুলিওয়ালার কাছ থেকে আধুলি তুই কেন নিতে গেলি? মিনি কান্নার উপক্রম করে বলল, আমি চাইনি, সে নিজে থেকে দিয়েছে। খুব বার বেড়েছো। ফের যদি আমি দেখেছি ওই কাবুলিওয়ালার সঙ্গে খেলা করতে, তোর একদিন কি আমার একদিন। মা, কাবুলিওয়ালা ভালো, আমায় কত কিছু খেতে দেয়। আবার মুখে মুখে কথা। আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম। সংবাদ পেলাম কাবুলিওয়ালার সঙ্গে মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তা নহে, ইতিমধ্যে সে প্রায় রোজই এসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করে বসেছে। এই শোনো, তোমার ওই কাবুলিওয়ালার মতলব আমার মোটেও ভালো ঠেকছে না। ওর মিনির সঙ্গে এত কি? হ্যাঁ, রোজ এসে বাদাম খেজুর এসব দেবে, বলি যাকে তাকে বাড়িতে ঢুকতে দাও কেন? এসব আমি বুঝি না বাপু। দেখলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে, যা রহমতকে দেখা মাত্র আমার কন্যা হাসতে হাসতে জিজ্ঞাসা করত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ওই ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করে হাসতে হাসতে উত্তর করত, হাতি আছে একটা। অর্থাৎ তার ঝুলির ভেতরে যে একটা হাতি আছে, এই তার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম তা বলা যায় না, তবুও এই পরিহাসে দুজনেই বেশ একটু কৌতুক অনুভব করত এবং শরৎকালের সকালে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখে আমারও বেশ লাগতো। ওদের মধ্যে আরো একটি কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলতো, খোকে, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। বাঙালি ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুর বাড়ি শব্দটির সঙ্গে প্রচলিত থাকে, কিন্তু আমরা একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুর বাড়ি সম্বন্ধে অবগত করে তোলা হয়নি। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারত না। অথচ কথার কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা মিনির স্বভাব বিরুদ্ধ। সে উল্টে জিজ্ঞাসা করত, তুমি শ্বশুর বাড়ি যাবে?
রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করে বলতো, আমি শ্বশুরকে মারবে। শুনে মিনি শ্বশুর নামে কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়ই রাজারা দিগ্বিজয় বার হতেন। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, কিন্তু সেই জন্য আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটে যায়। তেমনি বিদেশি লোক দেখলে অমনি নদী, পর্বত, অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আবার আমি এমনই উদ্ভিগ্ন প্রকৃতির, আমার কোনটুকু ছেড়ে একবার বের হতে গেলে মাথায় বজ্রাঘাত হয়। এই জন্য সকালবেলায় আমার ছোট্ট ঘরের টেবিলের সামনে বসে এই কাবুলিওয়ালার সঙ্গে গল্প করে আমার অনেকটা ভ্রমণের কাজ হতো। দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী, মধ্যে সংকীর্ণ মেরুপথ, বোঝাই করা উটের শ্রেণী চলছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেউ বা উটের ওপরে, কেউ বা পদব্রজে, কারো বা হাতে বর্ষা, কারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক। কাবুলি মেঘমন্দ স্বরে বাংলা ভাষায় স্বদেশের গল্প করত, আর সেই ছবি আমার চোখের সামনে দিয়ে চলে যেত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করে ছুটে আসছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুঁয়াপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করেও সেই বিভীষিকা তার মন থেকে দূর হয়ে যায়নি। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি নিঃসংশয় ছিলেন না। তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন। আমি তার সন্দেহ হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটি কতক প্রশ্ন করলেন। আচ্ছা, কখনো কি কারোর ছেলে চুরি করা চায় না? কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নেই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করে নিয়ে যাওয়া একেবারেই কি অসম্ভব? আমি বুঝি না বাপু, তোমার এত উদারতা আসে কোথা থেকে? যেদিন কিছু একটা অনাসৃষ্টি ঘটবে ওই দিন তোমার টনকটা নড়বে। আগে থাকতে বলছি, ওই কাবুলিকে এত ঘেঁষতে দিও না মিনির কাছে। আমাকে মানতে হলো ব্যাপারটা যে অসম্ভব তা নয়, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করবার শক্তি সকলের সমান নয়। এই জন্য আমার স্ত্রীর মনে ভয় থেকে গেল। কিন্তু তাই বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না। প্রতি বৎসর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ফিরতে হয়, কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়েই যায়। দেখলে বাস্তবিক মনে হয় দুজনের মধ্যে কিছু একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না, সেদিন দেখি সন্ধ্যার সময় এসেছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে বাস্তবিক হঠাৎ মনের মধ্যে একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হয়ে ওঠে। তুমি কিচ্ছু জানো না। আমি তো পড়ালেখা শিখি নাই খুকি। এ বাবা, তাহলে আমি তোমাকে লেখাপড়া শেখাবো। তুমি তো শ্বশুর বাড়ি যাবে, শিখাবে কখন?
একদিন সকালে আমাদের ছোট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেওয়ার আগে আজ 2-3 দিন হলো শীতটা খুব কনকনে হয়ে উঠেছে। চারিদিকে একেবারে হাহাকার পড়ে গেছে। জানলা ভেদ করে সকালের রোদ টেবিলের নিচে আমার পায়ের ওপর এসে পড়েছে। সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হচ্ছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় গলাবন্ধ জড়ানো উষাচরণ প্রাতঃভ্রমণ শেষ করে প্রায় সকলে ঘরে ফিরে এসেছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চেয়ে দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। তার পিছনে কৌতূহলী ছেলের দল চলেছে। রহমতের গাত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি দরজার বাইরে গিয়ে পাহারাওয়ালাকে দাঁড় করালাম। জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি? আর বলবেন না বাবু, শালা কাবুলি মানুষ মারছে এখানে এসে। বাবু বিশ্বাস করেন, আমি মারতে চাইনি। ওই হারামি আব্দুল বলে কিনা আমি ওর কাছে কোনো টাকা পাই না। বলেন বাবু, আমার কসরতের পয়সা। তাই বলে তুই একটা মানুষকে মেরে ফেলবি এভাবে? বেটা জালিয়াত। জালিয়াত আমি নই, ওই আব্দুল শালা কামিনা সমানে তর্ক করে যাচ্ছে। বলছে টাকা পাই না, রামপুরি চাঁদার নাকি কেনেইনি। বেশ করেছি মেরে দিয়েছি কাফির শালা। এই আবার চুপ। কে চুপ? শালা এমনই পাড়োশি আমার থেকে কম সুবিধা নেয়নি। এখন কিনা সব ভুলে আমাকেই ঝুটা বলছে। বেশ করেছি ওর বুকে ছুরি মেরেছি, আমার কষ্টের টাকা মেরে। কুত্তা সুয়ার হারামখোর, তোর জাহান্নাম হবে দেখে নি সালে। যা বুঝলাম, আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিছু টাকা ধার করেছিল। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাই নিয়ে বচসা করতে করতে রহমত তাকে এক ছুরি বসিয়ে দিয়েছে। রহমত সেই মিথ্যেবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিচ্ছে। এমন সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বের হয়ে আসলো। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হয়ে উঠল। তার কাঁধে আজ ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাদের অভ্যস্ত আলোচনা হতে পারল না। মিনি একেবারেই তাকে জিজ্ঞাসা করল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হেসে বললে, সেখানেই যাচ্ছে খোকি। দেখল উত্তরটা মিনির হাস্যজনক হলো না। তখন হাত বাড়িয়ে বলল, শ্বশুরকে মারতাম, কিন্তু কি করব, হাত আমার বাঁধা। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হল। তার কথা এক প্রকার ভুলেই গেলাম। আমরা যখন ঘরে বসে চিরাভ্যাস মতো নিত্য কাজের মধ্যে দিয়ে দিনের পর দিন কাটাতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করে বর্ষ যাপন করছে তা আমাদের মনে উদয় হতো না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে বাপকেও স্বীকার করতে হয়। সে স্বচ্ছন্দে তার পুরনো বন্ধুকে ভুলে গিয়ে প্রথম নবী সহিসের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করল। পরে ক্রমে যত দিন যেতে লাগলো, ততই সখার পরিবর্তে একটি একটি করে তার সখী জুটতে লাগলো। এমনকি ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সঙ্গে এক প্রকার আড়ি করে দিয়েছি। কত বছর কেটে গেল, আরেকটি শরৎকাল এসেছে। আমার মিনির বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে। পুজোর ছুটির মধ্যে তার বিবাহ হবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃগৃহ অন্ধকার করে পতিগৃহে যাত্রা করবে। সকালটা অতি সুন্দর হয়ে উদয় হয়েছে। বর্ষার পরে শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগ গলানো নির্মল সোনার মতো রং ধরেছে। এমনকি কলকাতার গলির ভিতরকার ইষ্টক জর্জর অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর ওপরেও
এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত্রি শেষ হতে না হতেই সানাই বাজছে। সে বাঁশি যেন আমার বুকের পাঁজরের হাড়ের মধ্যে কেঁদে কেঁদে বেজে উঠছে। করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ অবস্থাকে শরতের রৌদ্রের সঙ্গে সমস্ত বিশ্ব জগৎময় ব্যাপ্ত করে দিচ্ছে। আজ আমার মিনির বিদায়ের পালা। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা। আরে আরে মিষ্টিগুলো নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। ওরে ফুলগুলোকে নিয়ে আয় রে, সাজাতে হবে তো। এই পর যে চলে এলো বলে। এই মালিকে গিয়ে বল বাগানটা পরিষ্কার করতে। আরে শ্বশুর বাড়ির লোকেরা এসে বসবে ওখানে। উঠোনে বাঁশ বেঁধে পাল খাটানো হচ্ছে। বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাবার টুংটাং শব্দ উঠছে। হাঁক ডাকে। আরে আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বলি জেলেকে খবর দেওয়া হয়েছে? মাছ আসবে কখন? এই ফুলগুলো সাজা, ওদিকে ওদিকে সাজা ফুলগুলো। এই ময়রার বাড়ি যা, তাড়াতাড়ি মিষ্টিগুলো নিয়ে আয় গিয়ে, যা যা যা। আমি আমার লেখার ঘরে বসে হিসেব দেখছি, এমন সময় রহমত এসে সেলাম করে দাঁড়ালো। আমি প্রথমে তাকে চিনতে পারিনি। তার সেই ঝুলি নেই, তার সে লম্বা চুল নেই, তার শরীরে আগের মতো সেই তেজ আর নেই। অবশেষে তার হাসি দেখে তাকে চিনলাম। বললাম, কি রে রহমত, কবে আসলি? সে বলল, কাল সন্ধ্যাবেলা জেল থেকে খালাস পেয়েছি। কথাটা শুনতে কেমন কানে খট করে উঠল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখিনি। একে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল। আমার ইচ্ছা করতে লাগলো আজকের এই শুভ দিনে লোকটা এখান থেকে চলে গেলেই ভালো। আমি তাকে বললাম, আজ আমার বাড়িতে একটা কাজ আছে, আসলে আমি একটু ব্যস্ত আছি বুঝলে, তুমি আজকে যাও। কথাটা শুনে সে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হলো। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, খোকিকে একবার দেখতে পাবো না? তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই আগের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে ছুটে আসবে। তাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরনো হাস্যলাপের কোনো রকম পরিবর্তন হবে না। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করে সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে অল্প কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধুর কাছ থেকে চেয়ে চিনতে সংগ্রহ করে এনেছিল। তার সে নিজের ঝুলিটি আর ছিল না। আমি বললাম, আজ বাড়িতে কাজ আছে, আজ কারোর সঙ্গে দেখা করতে পারবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হলো, স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাইল। তারপরে বাবু সেলাম বলে দরজার বাইরে বেরিয়ে গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হলো। মনে করছি তাকে ফিরে ডাকবো, এমন সময় দেখি সে আপনিই ফিরে এসেছে। কাছে এসে বলল, এই আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খোকির জন্য এনেছিলাম, তাকে দিবেন। আমি সেগুলো নিয়ে দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ করে আমার হাত চেপে ধরল। বলল, আপনার বহু দয়া আছে বাবু, আমার চিরকাল মনে থাকবে। আমাকে পয়সা দিবেন না বাবু, আমাকে পয়সা দিবেন না বাবু। তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তারই মুখখানি মনে করে তোমার খোকির জন্য এই কিছু মেওয়া হাতে করে নিয়ে আসি বাবু। আমি তো সদা করতে আসি না বাবু, আমি সদা করতে আসি না। এই বলে সে নিজের মস্ত ঢিলা জামাটার ভেতর হাত চালিয়ে বুকের কাছ থেকে এক টুকরো ময়লা কাগজ বার করল। বহু যত্নে ভাঁজ খুলে দুই হাতে আমার টেবিলের ওপরে মেলে ধরল। দেখলাম কাগজের ওপর একটি ছোট হাতের ছাপ। ফটোগ্রাফ নয়,
তেলের ছবিও নয়, হাতে খানিকটা ভূষা মেখে কাগজের ওপর তার চিহ্ন ধরে নিয়েছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকে নিয়ে সে প্রতি বছর কলকাতায় মোয়া বেচতে আসে, যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তের স্পর্শখানি তার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করে থাকে। দেখে আমার চোখ ছলছল করে আসলো। তখন সে যে একজন কাবুলিওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম সেও যা, আমিও সেও পিতা আর আমিও পিতা। তার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে মনে করিয়ে দেয়। আমি তৎক্ষণাৎ তাকে অন্তঃপুর থেকে ডেকে পাঠালাম। মিনি, একটু এদিকে আয় তো মা। আবার এখন ওকে ডাকো কেন? রহমত এসেছে, মিনির সঙ্গে একটু দেখা করতে চায়। তুমি কি পাগল হয়ে গেছো? আজকের দিনে ওই খুনির সাথে দেখা করবে আমার মেয়ে? ওকে তুমি বিদায় করো শিগগির, চুলোয় যাক। আমার মেয়ে কোনো মতেই ওই লোকটার সঙ্গে দেখা করবে না। একটু ভাষা সম্বরণ করো নিজের। মিনি, আয় তো মা। বাবা, ডাকছো? আয় তো মা আমার ঘরে, কারোর কথা শুনবি না। আসি বাবা। অন্তঃপুরে এতে অনেক আপত্তি উঠেছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করলাম না। রাঙা চেলি পড়া কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সহজ সরলভাবে আমার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল। তাদের পুরনো আলাপ আর জমাতে পারল না। অবশেষে হেসে বলল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে। এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আড়ষ্ট হয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালো। কাবুলিওয়ালার সঙ্গে মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেই দিনের কথাটা মনে পড়ে গেল। মনটা কেমন ব্যথিত হয়ে উঠল। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কি? হাতি আছে একটা। মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। गलती हमारी बाबू, गलती हमारी। इतोगुलो साल जे गुजर गया है, अब বুঝতেই পারিনি হেফাজতে থাকতে থাকতে। এর মধ্যে খোকি যে এত বড় হয়ে যাবে ভাবিনি। আমার মেয়েটাও শায়দ এতটাই বড় হয়ে গেছে। কে পাতা আমাকে আর চিনতে পারবে কিনা। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এই রকম বড় হয়েছে। তার সঙ্গেও আবার নতুন করে আলাপ করতে হবে। তাকে ঠিক আগের মতো তেমনটি আর পাবে না। এই 8 বছরে তার কি হয়েছে তা কেই বা জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজতে লাগল। রহমত কলকাতার এক গলির ভেতরে বসে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগল। সেখানে তার ছোট মেয়েটি আর ছোটটি নেই, হয়তো অনেক বড় হয়ে গেছে। আমি একখানি নোট নিয়ে তাকে দিলাম, বললাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হবে। শুক্রিয়া বাবু, শুক্রিয়া। খুকি খুকি খুব ভালো থাকবে। আপনি আপনি দেখে নিবেন, খুকি খুব খুব ভালো থাকবে। ये एक बाप का दुआ है। खूब सुखी হবে ও, खूब सुखी হবে, खूब सुखी হবে। खुदा हाफिज बाबू, खुदा हाफिज।
জানে না। আমি তো পড়ালেখা শিখি নাই কোকি। এ বাবা, তাহলে আমি তোমাকে লেখাপড়া শেখাবো। তুমি তো শ্বশুর বাড়ি যাবে, শিখাবে কখন? এই টাকাটা দান করে হিসেব থেকে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছেটে দিতে হলো। যেমন মনে করেছিলাম তেমন মনে করে ইলেকট্রিক বাতি আর জ্বালাতে পারলাম না, গড়ের বাদ্যও আসলো না। অন্তঃপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করতে লাগলেন, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, শুনছো? কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। আপনারা এতক্ষণ শুনছিলেন মিনি আর কাবুলিওয়ালার কাহিনী। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান আমাদের। আর হ্যাঁ, আজকের মতো শুভরাত্রি, নমস্কার।